টুয়েলভের ছেলেমেয়েদের জন্য আজকে আমি যে বিষয়টার উপর আলোকপাত করব সেটা হচ্ছে চ্যাপ্টারটির নাম হচ্ছে দ্রবণ, অর্থাৎ সেমিস্টার 3 প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে দ্রবণ। দেখো, আমরা জানি বিশুদ্ধ জল 0 ডিগ্রি সি উষ্ণতায় বরফে পরিণত হয়, বিশুদ্ধ জল 100 ডিগ্রি সি উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয়, এগুলো আমরা জানি। কিন্তু যদি আমরা কোনো বিশুদ্ধ দ্রাবকে কোনো অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করলে দ্রবণের যে ধর্মগুলি পরিবর্তিত হয় এবং যে ধর্মগুলি দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, আমরা কি ধরনের পদার্থ ব্যবহার যোগ করেছি তার উপর নির্ভর করবে না, যে ধর্মগুলি ব্যবহৃত দ্রাবে কণা সংখ্যার উপর নির্ভর করে তাদেরকে আমরা বলছি দ্রবণের সংখ্যাগত ধর্ম। তাহলে কি বললাম, কোন বিশুদ্ধ দ্রাবকে কোন অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাব যোগ করলে দ্রবণের যে ধর্মগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, যে ধর্মগুলি দ্রবণের দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রবীভূত দ্রাবের কণা সংখ্যা বা আয়ন সংখ্যার উপর নির্ভর করে, তাদেরকে বলা হয় দ্রবণের সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি বলা হয়। সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি বলা হয়। সেই কলিগেটিভ প্রপার্টিটা কি? 1 নম্বর হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটবে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটবে। আপেক্ষিক অবনমন, এটা একটা দ্রবণের সংখ্যাগত ধর্ম। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অর্থাৎ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। ক্লিয়ার? 2, স্ফুটনাঙ্ক উন্নয়ন, যাকে বলা হয় এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। 3 নম্বর হিমাঙ্ক অবনমন, যাকে বলা হয় ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। 4 নম্বর কি? অভিস্রবণ চাপ। এই 4টি হচ্ছে দ্রবণের সংখ্যাগত ধর্ম, অর্থাৎ অসমোটিক প্রেসার, অভিস্রবণ চাপ। তাহলে কোন বিশুদ্ধ দ্রাবকে কোন অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাব যোগ করলে দ্রবণের এই 4টি ধর্ম উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। এই 4টি ধর্ম দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রবীভূত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে বলে এদেরকে বলা হয় সংখ্যাগত ধর্ম। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হবে, কমে যাবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, হিমাঙ্ক কমে যাবে এবং অভিস্রবণ চাপের পরিবর্তন হবে। আমরা এই প্রত্যেকটা নিয়ে এদের সম্পর্কে ডিটেইলস একটু আলোচনা করব। প্রথম আমি আলোচনা করব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অর্থাৎ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। একটা জিনিস তোমরা দেখো, ধরো একটা পাত্রে বিশুদ্ধ জল আছে, টোটালটাই বিশুদ্ধ জল আছে, তার মানে ওই তরলের উপর থেকে নিচ পর্যন্ত সবই আছে জলের অণু, বিশুদ্ধ জলের অণু। ক্লিয়ার?
বিশুদ্ধ জলের অণু রয়েছে, এর মধ্যে সবই রয়েছে বিশুদ্ধ জলের অণু। এখন দেখো এক্ষেত্রে প্রত্যেকটা জলের অণু আর একটা জলের অণুকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বল ছিন্ন করে তাদেরকে বাষ্পায়ন হতে হয়। আমি যদি ওই বিশুদ্ধ দ্রাবকে কোনো অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করে দিই, ধরো আমি একটা ইউরিয়া যোগ করলাম, কিংবা আমি গ্লুকোজ যোগ করলাম, কিংবা আমি সুক্রোজ যোগ করলাম, যোগ করলে কি হবে না এই পৃষ্ঠতলেও এর অণুগুলো থেকে যাবে। ইউরিয়া যা যোগ করবো, ইউরিয়া হোক, গ্লুকোজ হোক, সুক্রোজ তার যোগ হয়ে যাবে। এবার তাহলে আমি বলতে পারি যখন আমি অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করিনি, তখন এই বিশুদ্ধ তরলের পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো জলের অণু ছিল, এখন যদি কোনো অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করি, তাহলে কিন্তু পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলে জলের অণুর সংখ্যা কিন্তু কমে যাবে, কারণ সেখানে কিছু পরিমাণ হচ্ছে অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যুক্ত হবে। তার মানে হচ্ছে আমরা জানি যে বাষ্পায়ন তরলের উপরিতলের ঘটনা, এটা আমরা জানি। তাহলে যখন আমি অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করিনি, তখন পৃষ্ঠতলে শুধু ছিল বিশুদ্ধ জলের অণু, সেখানে বিশুদ্ধ জলের অণু আর একটা বিশুদ্ধ জলের অণুর আকর্ষণ বের করে বাষ্পায়ন হতো। বাষ্পায়ন হলে বাষ্প চাপ বাড়বে, যত বাষ্পায়ন হবে তত বাষ্প চাপ বাড়বে। কিন্তু আমি যদি অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করে দিই, তখন প্রতি একক ক্ষেত্র বলে পৃষ্ঠতলে জলের অণু সংখ্যা যেমন কমে গেল, তেমনি ওখানে আকর্ষণ বল কাজ করে জলের অণুর সঙ্গে কঠিন অদ্রাব্য অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবেরও অণুর সেখানে আকর্ষণ করলো। সেই আকর্ষণ ভেদ করে জলের অণুগুলোকে বাষ্পীভূত হওয়া কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে যেহেতু বাষ্পায়ন তরলের উপরিতলের ঘটনা, উপরিতল থেকে এখন জলের অণু দ্রাবকণার আকর্ষণ ভেদ করে তাকে বাষ্পায়ন হওয়াটা অনেক কঠিন হবে, ফলে বাষ্পায়নের হার কমে যাবে, ফলে বাষ্প চাপ কমে যাবে। তাহলে আমি একটা জিনিস সিদ্ধান্তে আসতে পারলাম, বিশুদ্ধ দ্রাবকের চেয়ে দ্রবণের, এখন তো দ্রবণ অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করে দিয়েছি, বিশুদ্ধ দ্রাবকের চেয়ে দ্রবণের বাষ্পচাপ কম। ক্লিয়ার? এইবারে আমরা পড়বো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, আপেক্ষিক অবনমন সংক্রান্ত, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। প্রথম সূত্র, আমি যে ওয়ার্ডগুলো একটু জোরে বলবো মানে সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে। কোন বিশুদ্ধ দ্রাবকে কোন অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করলে, আমি এটাকে আরো ভালোভাবে বলি, কোন অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান। এটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের প্রথম সূত্র। কি বললাম? যে কোন অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। এর গাণিতিক রূপটা কি হতে পারে? গাণিতিক রূপটা কি হতে পারে না, মনে করি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আমি মনে করি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, দ্রবণের বাষ্পচাপ মনে করি P। একটু আগে আমরা বললাম যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের চেয়ে বেশি হয়, তাহলে বাষ্পচাপের অবনমন কত হলো? বাষ্পচাপের অবনমন কত হলো না P0 মাইনাস P। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কত হলো? আপেক্ষিক অবনমন সেটা হলো P0 মাইনাস P বাই P0,
রাউল্টের সূত্রানুযায়ী P0 minus P by P0 equal to x2। x2 টা কি না দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশ। তাহলে x2 টা হচ্ছে দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্রের গাণিতিক রূপটা আছে এইটা, P0 minus P by P0 equal to x2। এখানে একটা কোশ্চেন থাকে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা কি উষ্ণতা নিরপেক্ষ বা উষ্ণতার উপর নির্ভর করে? আমরা কি জানলাম যে রাউল্টের সূত্রানুযায়ী P0 minus P by P0 equal to কি বললাম x2। x2 হচ্ছে মোল ভগ্নাংশ, দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশ। মোল একটা ভর সংক্রান্ত রাশি। আমরা জানি ভর কখনো উষ্ণতার উপর নির্ভর করে না। ভর যেহেতু উষ্ণতা নিরপেক্ষ, তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও উষ্ণতা নিরপেক্ষ, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটি উষ্ণতা নিরপেক্ষ। সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র দেখো। দ্বিতীয় সূত্র বলছি আমি, সেকেন্ড ল আমি বলছি দেখো, একটু তোমাদেরকে বোঝালে বুঝতে পারবে। ধরো আমি তিনটা একই মাপের পাত্র নিয়েছি, প্রত্যেকটাতে আমি মনে করো 100 গ্রাম করে জল নিয়েছি, প্রত্যেকটাতে সম পরিমাণ জল। এখানেও জল আছে, এখানেও জল আছে, এখানেও জল আছে। এটাতে আমি নিলাম 0.1 মোল গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য। এখানে নিয়েছি 0.1 মোল ইউরিয়া, এও কিন্তু অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য। এখানে নিলাম 0.1 মোল সুক্রোজ মানে চিনি, C12H22O11, এও কিন্তু অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রবক। দেখা যাবে প্রত্যেক ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একই হবে, সমান হবে। আমি কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থ যোগ করেছি, কিন্তু আমি পরিমাণটা সমান নিয়েছি। তাহলে আমি এইটাতে আগের কথাই ঘুরিয়ে বলি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যে দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম, কারণ হচ্ছে বিভিন্ন অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রবের সম পরিমাণ যোগ করেছি। তার মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবীভূত দ্রবের প্রকৃতির উপর নির্ভর করলো না, নির্ভর করলো কণা সংখ্যা বা আয়ন সংখ্যার উপর। তাহলে দ্বিতীয় সূত্রের বিবৃতি হবে, নির্দিষ্ট পরিমাণ কোনো বিশুদ্ধ দ্রাবকে বিভিন্ন দ্রাবের বা বিভিন্ন অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবের সম পরিমাণ দ্রবীভূত করলে প্রত্যেক ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একই হবে। এটাই সেকেন্ড ল। কি বললাম আবার বলছি, আস্তে আস্তে বলছি, তোমরা ভালো করে ফলো করবে। যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কোন অনুদ্রবায়ী অতড়িৎ নির্দিষ্ট পরিমাণ কোন বিশুদ্ধ দ্রাবকে বিভিন্ন অনুদ্রবায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করলে প্রত্যেক ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান হবে। এটা প্রমাণ করে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণের সংখ্যাগত ধর্ম। এটা ক্লিয়ার হলো? ক্লিয়ার। নেক্সট আমি বলছি যে কেমন কোশ্চেন করতে পারে। নেক্সট বলবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়, কিভাবে করব? দেখো
আমরা তো জানলাম P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু H2, এটা জানলাম, ক্লিয়ার? এবার দেখো P0 মাইনাস P বাই P0 দ্রবীভূত দ্রবের মোল ভগ্নাংশ মানে N2 বাই N1 প্লাস N2, ক্লিয়ার? P0 মাইনাস P বাই P0 N2 মানে মোল মানে দ্রবীভূত দ্রবের পরিমাণ বাই তার আণবিক গুরুত্ব বাই বিশুদ্ধ দ্রাবকের ভর বাই তার আণবিক গুরুত্ব প্লাস W2 বাই M2। দেখো P0 P, W2 W1 M1 জানা থাকলে এই সমীকরণ প্রয়োগ করে সহজেই আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি এবং এই ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্ক থাকবে। আবার কি কোশ্চেন করতে পারে? কোশ্চেন করতে পারে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রের প্রযোজ্যতা কি? সূত্রের প্রযোজ্যতা, সূত্রের প্রযোজ্যতা মানে কখন এই সূত্রটা প্রযোজ্য হবে। নাম্বার 1 কঠিন, আচ্ছা না হচ্ছে অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য, অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে, দ্রাবের ক্ষেত্রে মানে দ্রবীভূত দ্রাবকটাকে হতে হবে অনুদ্বায়ী এবং অতড়িৎ বিশ্লেষ্য। 2 কঠিন দ্রাবক, কঠিন দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য, কঠিন দ্রাবের ক্ষেত্রে। 3 নম্বর কি লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এইবার দেখো তোমাকে পরীক্ষা কোশ্চেন দিল যে একটি সমপরিমাণ জলে, সমপরিমাণ জলে একটাতে নেওয়া হয়েছে 0.1 m ইউরিয়া, 0.1 m ইউরিয়া, আর একটাতে নেওয়া হয়েছে 0.1 m NaCl, আর একটাতে নেওয়া হয়েছে 0.1 m ক্যালসিয়াম ক্লোরাইড। কোন ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে? বেশি হবে। দেখো ইউরিয়া আছে অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবক, তার মানে যে ইউরিয়াটা যোগ করেছি সেখানে কণা সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নেই। 2 নম্বর হচ্ছে NaCl তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা কণা, একটা NaCl অণু ভেঙে দুটো কণা উৎপন্ন করবে, একটা Na প্লাস একটা Cl মাইনাস। আবার ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে একটা ক্যালসিয়াম কণা দুটো Cl মাইনাস কণা উৎপন্ন করবে, মানে একটা এক অণু ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে তিনটা কণা, একটা ক্যালসিয়াম একটা 2 Cl মাইনাস, মানে কণা সংখ্যা বৃদ্ধি করছে। আমরা জানি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম, অর্থাৎ কি যোগ করেছি তার উপর নির্ভর করবে না। যেখানে কণা সংখ্যা বাড়বে সেখানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও আরো বাড়বে। অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কণা সংখ্যা বাড়ছে, এক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও বাড়বে। ক্লিয়ার? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও বাড়বে। এই ধরনের মাল্টিনিউট্রিয়েন্টস থাকতে পারে। আমি প্রতিনিয়ত তোমাদের সেমিস্টারের চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করে যাব, তোমরা ওই আলোচনাগুলো ভালো করে ফলো করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। নিজে যেমন শিখবে, নিজের বন্ধু বান্ধবদের শেখানোর জন্য তাদেরকেও তোমরা হচ্ছে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। তাহলে প্রত্যেকে তোমরা আমার এই সেমিস্টার 3 প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমরা আলোচনা পেয়ে যাবে। এইটা পড়লে তোমরা অনেক অনেক উপকৃত হবে। কেমন প্রশ্ন পড়বে তোমরা জানতে পারবে। গুড নাইট, পরের ক্লাসে দেখা হবে।